নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঁধারে আলো নামক অসাধারণ ত্রিকোণ প্রেমের গল্পটির প্রথম পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। সে অনেক দিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে বিএ পাশ করিয়া বাড়ি গিয়াছিল। তাহার মা বলিলেন, মেয়েটি বড় লক্ষ্মী, বাবা কথা শোন, একবার দেখে আয়। সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না মা, এখন আমি কোনো মতেই পারবো না। তাহলে পাশ হতে পারবো না? কেন পারবি নে? বৌমা থাকবে আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়। পাশ হতে তোর কি বাধা হবে আমি তো ভেবে পাইনি সতু। না মা, সে সুবিধা হবে না, এখন আমার সময় নেই ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল। মা বলিলেন, যাস নে, দাঁড়া, আরও কথা আছে। একটু থামিয়া বলিলেন, আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি নে? সত্য ফিরিয়া দাঁড়াইয়া অসন্তুষ্ট হইয়া কহিল, না জিজ্ঞাসা করে কথা দিলে কেন? ছেলের কথা শুনিয়া মা অন্তরে অত্যন্ত ব্যথা পাইলেন। বলিলেন, সে আমার বড় দোষ হয়েছে, কিন্তু তোকে তো মায়ের সম্ভ্রম বজায় রাখতে হবে। তাছাড়া বিধবার মেয়ে, বড় দুঃখী। কথা শোন সত্য, রাজি হ। আচ্ছা, পরে বলবো বলিয়া সে বাহির হইয়া গেল। মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। ওইটি তাহার একমাত্র সন্তান। 7-8 বছর হলো স্বামীর কাল হইয়াছে। তদ্বধি বিধবা নিজেই নায়েব গোমস্তার সাহায্যে জমিদারি শাসন করিয়া আসিতেছেন। ছেলে কলিকাতায় থাকিয়া কলেজে পড়ে। বিষয় আশয়ের কোনো সংবাদই তাহাকে রাখিতে হয় না। জননী মনে মনে ভাবিয়া রাখিয়াছিলেন, ছেলে ওকালতি পাশ করিলে তাহার বিবাহ দিবেন এবং পুত্র পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভারাপর্ণ করিয়া নিশ্চিন্ত হইবেন। ইহার পূর্বে তিনি ছেলেকে সংসারী করিয়া তাহার উচ্চ শিক্ষার অন্তরায় হইবেন না। কিন্তু অন্যরূপ ঘটিয়া দাঁড়াইল। স্বামীর মৃত্যুর পর এ বাড়িতে কোনো দিন পর্যন্ত এত কাজকর্ম হয় নাই। সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করিয়াছিলেন। মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা 11 বছরের মেয়ে লইয়া নিমন্ত্রণ রাখিতে আসিয়াছিলেন। এই মেয়েটিকে তাহার মনে ধরিয়াছে। শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তাহা নহে, ওইটুকু বয়সেই মেয়েটি যে অশেষ গুণবতী তাহাও তিনি 2-4টি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন। মা মনে মনে বলিলেন, আচ্ছা, আগে তো মেয়ে দেখাই, তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে। পরদিন অপরাহ্ন বেলায় সত্য খাবার খাইতে মায়ের ঘরে ঢুকিয়াই স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার খাবারের জায়গায় ঠিক সুমুখে আসন পাতিয়া বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরনটিকে হীরা মুক্তায় সাজাইয়া বসাইয়া রাখিয়াছে। মা ঘরে ঢুকিয়া বলিলেন, খেতে বস। সত্যের চমক ভাঙিল। সে থতমত খাইয়া বলিল, এখানে কেন? আর কোথাও আমার খাবার দাও। মা মৃদু হাসিয়া বলিলেন, তুই তো আর সত্যিই বিয়ে করতে যাচ্ছিস নে? ওই এক ফোঁটা মেয়ের সামনে তোর লজ্জা কি? আমি কারুকে লজ্জা করিনি বলিয়া সত্য পেঁচার মতো মুখ করিয়া সুমুখের আসনে বসিয়া পড়িল। মা চলিয়া গেলেন। মিনিট 2-এর মধ্যে সে খাবারগুলো কোনো মতে নাকে মুখে গুজিয়া উঠিয়া গেল। বাহিরের ঘরে ঢুকিয়া দেখিল ইতিমধ্যে বন্ধুরা জুটিয়াছে এবং প্রাসাদ ছক পাতা হইয়াছে। সে প্রথমেই দৃঢ় আপত্তি প্রকাশ করিয়া কহিল, আমি কিছুতেই বসতে পারবো না, আমার ভারী মাথা ধরেছে বলিয়া ঘরের এক কোণে সরিয়া গিয়া তাকিয়া মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িল। বন্ধুরা মনে মনে কিছু আশ্চর্য হইল এবং লোকাভাবে পাশা তুলিয়া দাবা পাতিয়া বসিল। সন্ধ্যা পর্যন্ত অনেক চেঁচামেচি ঘটিল, কিন্তু সত্য একবার উঠিল না, একবার জিজ্ঞাসা করিল না কে হারিল কে জিতিল। আজ এসব তাহার ভালো লাগিল না। বন্ধুরা চলিয়া গেলে সে বাড়ির ভিতরে ঢুকিয়া সোজা নিজের ঘরে যাইতেছিল। ভাঁড়ারের বারান্দা হইতে মা জিজ্ঞাসা করিলেন,
এর মধ্যে শুতে যাচ্ছিস যে রে? শুতে নয়, পড়তে যাচ্ছি। এর পড়া সোজা নয় তো, সময় নষ্ট করলে চলবে কেন? বলিয়া সে গুড় ইঙ্গিত করিয়া দুম দুম শব্দ করিয়া উপরে উঠিয়া গেল। আধ ঘণ্টা কাটিয়াছে, সে একটি ছত্রও পড়ে নাই। টেবিলের উপর বই খোলা, চেয়ারে হেলান দিয়া উপরের দিকে মুখ করিয়া কড়িকাঠ ধ্যান করিতেছিল। হঠাৎ ধ্যান ভাঙিয়া গেল। সে কান খাড়া করিয়া শুনিল ঝুম। আরেক মুহূর্ত ঝুমঝুম। সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল সেই আপাতমস্তক গহনা পরা লক্ষ্মী ঠাকুরনটির মতো মেয়েটি ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল। সত্য একদৃষ্টে চাহিয়া রহিল। মেয়েটি মৃদুকণ্ঠে বলিল, মা আপনার মত জিজ্ঞাসা করলেন। সত্য মুহূর্ত মৌন থাকিয়া প্রশ্ন করিল, কার মা? মেয়েটি কহিল, আমার মা। সত্য তৎক্ষণাৎ প্রত্যুত্তর খুঁজিয়া পাইল না। ক্ষণিক পরে কহিল, আমার মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। মেয়েটি চলিয়া যাইতেছিল। সত্য সহসা প্রশ্ন করিয়া ফেলিল, তোমার নাম কি? আমার নাম রাধারানী, বলিয়া সে চলিয়া গেল। এক ফোঁটা রাধারানীকে সজোরে ঝাড়িয়া ফেলিয়া দিয়া সত্য এমএ পাশ করিতে কলিকাতায় চলিয়া আসিয়াছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কোনো মতেই না, খুব সম্ভব পরেও না, সে বিবাহই করিবে না। কারণ সংসারে জড়াইয়া গিয়া মানুষের আত্মসম্ভ্রম নষ্ট হইয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তবুও রহিয়া রহিয়া তাহার সমস্ত মনটা যেন কি একরকম করিয়া ওঠে। কোথাও কোনো নারী মূর্তি দেখিলেই আর একটি অতি ছোট মুখ তাহার পাশেই জাগিয়া উঠিয়া তাহাকে আবৃত করিয়া দিয়া একাকী বিরাজ করে। সত্য কিছুতেই লক্ষ্মী প্রতিমাটিকে ভুলিতে পারে না। চিরদিনই সে নারীর প্রতি উদাসীন। অকস্মাৎ এ তাহার কি হইয়াছে যে পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখিলেই তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছা করে। হাজার চেষ্টা করিয়াও সে যেন কোনো মতে চোখ ফিরাইয়া লইতে পারে না। দেখিতে দেখিতে হঠাৎ হয়তো অত্যন্ত লজ্জা করিয়া সমস্ত দেহ বারংবার শিহরিয়া উঠে। সে তৎক্ষণাৎ যে কোনো একটা পথ ধরিয়া দ্রুতপদে সরিয়া যায়। সত্য সাঁতার কাটিয়া স্নান করিতে ভালোবাসিত। তাহার চোরবাগানের বাসা হইতে গঙ্গা দূরে নয়। প্রায়ই সে জগন্নাথের ঘাটে স্নান করিতে আসিত। আজ পূর্ণিমা, ঘাটে একটু ভিড় হইয়াছিল। গঙ্গায় আসিলে সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুষ্ক বস্ত্র জিম্মা রাখিয়া জলে নামিত, তাহারই উদ্দেশ্যে আসিতে গিয়া এক স্থানে বাধা পাইয়া স্থির হইয়া দেখিল 4-5 জন লোক একদিকে চাহিয়া আছে। সত্য তাহাদের দৃষ্টি অনুসরণ করিয়া দেখিতে গিয়া বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার মনে হইল একসঙ্গে এত রূপ সে আর কখনো নারী দেহে দেখে নাই। মেয়েটির বয়স 18-19-এর বেশি নয়। পরনে সাদাসিধে কালাপেরে শাড়ি, দেহ সম্পূর্ণ অলঙ্কার বর্জিত। হাঁটু গাড়িয়া বসিয়া কপালে চন্দনের ছাপ লইতেছে এবং তাহারই পরিচিত পাণ্ডা এক মনে সুন্দরীর কপালে নাকে আঁক কাটিয়া দিতেছে। সত্য কাছে আসিয়া দাঁড়াইল। পাণ্ডা সত্যের কাছে যথেষ্ট প্রণামী পাইত, তাই রূপসীর চাঁদ মুখের খাতির ত্যাগ করিয়া হাতের ছাঁচ ফেলিয়া দিয়া বড়বাবু শুষ্ক বস্ত্রের জন্য হাত বাড়াইল। দুজনে চোখাচোখি হইল। সত্য তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়া দ্রুতপদে সিঁড়ি বাহিয়া জলে গিয়া নামিল। আজ তাহার সাঁতার কাটা হইল না। কোনো মতে স্নান সারিয়া লইয়া যখন সে বস্ত্র পরিবর্তনের জন্য উপরে উঠিল, তখন রূপসী চলিয়া গিয়াছে। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার মন গঙ্গা গঙ্গা করিতে লাগিল এবং পরদিন ভালো করিয়া সকাল না হইতেই মা গঙ্গা এমনই সজোরে টান দিলেন যে সে বিলম্ব না করিয়া আলনা হইতে একখানি বস্ত্র টানিয়া লইয়া গঙ্গা যাত্রা করিল। ঘাটে আসিয়া দেখিল অপরিচিতা রূপসী এইমাত্র স্নান সারিয়া উপরে উঠিতেছেন। সত্য নিজেও যখন স্নানান্তে পাণ্ডার কাছে আসিল, তখন পূর্বদিনের মতো আজিও তিনি ললাট চিত্রিত করিতেছিলেন। আজিও চারিচক্ষু মিলিল। আজিও তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ বহিয়া গেল। সে কোনো মতে কাপড় ছাড়িয়া দ্রুতপদে প্রস্থান করিল।
রমণী যে প্রত্যহ অতি প্রত্যুষে গঙ্গা স্নান করিতে আসেন সত্য তাহা বুঝিয়া লইয়াছিল। এতদিন যে উভয়ের সাক্ষাৎ ঘটে নাই তাহার একমাত্র হেতু পূর্বে সত্য নিজে কতকটা বেলা করিয়াই স্নানে আসিত। জাহ্নবী তটে উপর্য পড়িয়া 7 দিন উভয়ের চারিচক্ষু মিলিয়াছে, কিন্তু মুখের কথা হয় নাই। বোধ করি তার প্রয়োজন ছিল না, কারণ যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে মুখ হইয়া থাকিতে হয়। এই অপরিচিতা রূপসী যেই হন, তিনি যে চোখ দিয়া কথা কহিতে শিক্ষা করিয়াছেন এবং সে বিদ্যায় পারদর্শী সত্যর অন্তর্যামী তাহার নিভৃত অন্তরের মধ্যে অনুভব করিতে পারিয়াছিল। সেদিন স্নান করিয়া সে কতকটা অন্যমনস্কের মতো বাসায় ফিরিতেছিল। হঠাৎ তাহার কানে গেল, একবার শুনুন। মুখ তুলিয়া দেখিল রেলওয়ে লাইনের ওপারে সেই রমণী দাঁড়াইয়া আছেন। তাহার বাম বক্ষে জলপূর্ণ ক্ষুদ্র পিতলের কলস, দক্ষিণ হস্তে সিক্ত বস্ত্র। মাথা নাড়িয়া ইঙ্গিতে আহ্বান করিলেন। সত্য এদিক ওদিক চাহিয়া কাছে গিয়া দাঁড়াইল। তিনি উৎসুক চক্ষে চাহিয়া মৃদু কণ্ঠে বলিলেন, আমার ঝি আজ আসেনি, দয়া করে একটু এগিয়ে যদি দেন তো বড় ভালো হয়। অন্যদিন তিনি দাসী সঙ্গে করিয়া আসেন, আজ একা। সত্যের মনের মধ্যে দ্বিধা জাগিল। কাজটা ভালো নয় বলিয়া একবার মনেও হইল, কিন্তু সে না বলিতে পারিল না। রমণী তাহার মনের ভাব অনুমান করিয়া একটু হাসিলেন। এ হাসি যাহারা হাসিতে জানে, সংসারে তাহাদের অপ্রাপ্য কিছুই নাই। সত্য তৎক্ষণাৎ চলুন বলিয়া উহার অনুসরণ করিল। 2-4 পা অগ্রসর হইয়া রমণী আবার কথা কহিলেন। ঝির অসুখ, সে আসতে পারলে না, কিন্তু আমিও গঙ্গা স্নান না করে থাকিতে পারিনি। আপনারও দেখছি এ বদ অভ্যেস আছে। সত্য আস্তে আস্তে জবাব দিল, আজ্ঞে হ্যাঁ, আমিও প্রায় গঙ্গা স্নান করি। এখানে কোথায় আপনি থাকেন? চোরবাগানে আমার বাসা। আমাদের বাড়ি জোড়াসাঁকোই। আপনি আমাকে পাথুরে ঘাটার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে যাবেন। তাই হবে। বহুক্ষণ আর কোনো কথাবার্তা হইল না। চিতপুর রাস্তায় আসিয়া রমণী ফিরিয়া দাঁড়াইয়া আবার সেই হাসি হাসিয়া বলিলেন, কাছেই আমাদের বাড়ি, এবার যেতে পারবো। নমস্কার। নমস্কার বলিয়া সত্য ঘাড় গুছিয়া তাড়াতাড়ি চলিয়া গেল। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার বুকের মধ্যে যে কি করিতে লাগিল সে কথা লিখিয়া জানানো অসাধ্য। যৌবন পঞ্চস্বরের প্রথম পুষ্পবাণের আঘাত যাহাকে সহিতে হইয়াছে, শুধু তাহারই মনে পড়িবে, শুধু তিনিই বুঝিবেন সেদিন কি হইয়াছিল, সবাই বুঝিবেন না। কি উন্মাদ নেশায় মাতিলে জল, স্থল, আকাশ, বাতাস সব রাঙা দেখায়। সমস্ত চৈতন্য কি করিয়া চেতনা হারাইয়া একখণ্ড প্রাণহীন চুম্বক শলাকার মতো শুধু সেই একদিকে ঝুঁকিয়া পড়িবার জন্যই অনুক্ষণ উন্মুক্ত হইয়া থাকে। পরদিন সকালে সত্য জাগিয়া উঠিয়া দেখিল রোদ উঠিয়াছে। একটা ব্যথার তরঙ্গ তাহার কণ্ঠ পর্যন্ত আলোড়িত করিয়া গড়াইয়া গেল। সে নিশ্চিত বুঝিল আজিকার দিনটা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে। চাকরটা সুমুখ দিয়া যাইতেছিল, তাহাতে ভয়ানক ধমক দিয়া কহিল, হারামজাদা, এত বেলা হয়েছে, তুলে দিতে পারিসনি? যা, তোর 1 টাকা জরিমানা। সে বেচারা হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। সত্য দ্বিতীয় বস্ত্র না লইয়াই রুষ্ট মুখে বাসা হইতে বাহির হইয়া গেল। পথে আসিয়া গাড়ি ভাড়া করিল এবং গাড়োয়ানকে পাথুরে ঘাটার ভিতর দিয়া হাঁকাইতে হুকুম করিয়া রাস্তার 2 দিকেই প্রাণপণে চোখ পাতিয়া রাখিল। কিন্তু গঙ্গায় আসিয়া ঘাটের দিকে চাহিতেই তাহার সমস্ত ক্ষোভ যেন জুড়াইয়া গেল। বরঞ্চ মনে হইল যেন অকস্মাৎ পথের উপরে নিক্ষিপ্ত একটা অমূল্য রত্ন কুড়াইয়া পাইল। গাড়ি হইতে নামিতেই তিনি মৃদু হাসিয়া নিতান্ত পরিচিতের মতো বলিলেন, এত দেরি যে? আমি 8 ঘন্টা দাঁড়িয়ে আছি, শিগগির নিয়ে নিন, আজও আমার ঝি আসেনি। 1 মিনিট সবুর করুন বলিয়া সত্য দ্রুতপদে জলে গিয়া নামিল। সাঁতার কাটা তাহার কোথায় গেল? সে কোনো মতে গোটা 2-3 ডুব দিয়া ফিরিয়া আসিয়া কহিল, আমার গাড়ি গেল কোথায়? রমণী কহিলেন, আমি তাকে ভাড়া দিয়ে বিদায় করেছি। আপনি ভাড়া দিলেন? দিলামই বা, চলুন
বলিয়া আর একবার ভুবনমোহন হাসি হাসিয়া অগ্রবর্তিনী হইলেন। সত্য একেবারেই মরিয়াছিল, না হইলে যত নিরীহ যত অনভিজ্ঞ হোক একবারও সন্দেহ হইত এসব কি। সত্য চলিতে চলিতে রমণী কহিলেন, কোথায় বাসা বললেন? চোরবাগানে? সত্য কহিল, হ্যাঁ। সেখানে কি কেবল চোরেরাই থাকে? সত্য আশ্চর্য হইয়া কহিল, কেন? আপনি তো চোরের রাজা। বলিয়া রমণী ঈষৎ ঘাড় বাঁকাইয়া কটাক্ষে হাসিয়া আবার নির্বাক মরাল গমনে চলিতে লাগিলেন। আজ কক্ষের ঘট অপেক্ষাকৃত বৃহৎ ছিল। ভিতরে গঙ্গা জল ছলাচ্ছল ছলাচ্ছল শব্দে, অর্থাৎ ওরে মুগ্ধ, ওরে অন্ধ যুবক, সাবধান, এসব ছলনা, সব ফাঁকি বলিয়া উছলিয়া একবার ব্যঙ্গ একবার তিরস্কার করিতে লাগিল। মোড়ের কাছাকাছি আসিয়া সত্য সসংকোচে কহিল, গাড়ি ভাড়াটা? রমণী ফিরিয়া দাঁড়াইয়া অস্ফুট মৃদু কণ্ঠে জবাব দিল, সে তো আপনার দেওয়াই হয়েছে। সত্য এই ইঙ্গিত না বুঝিয়া প্রশ্ন করিল, আমার দেওয়া কি করে? আমার আর আছে কি দেব? যা ছিল সমস্তই তুমি তো চুরি ডাকাতি করে নিয়েছ। বলিয়াই সে চকিতে মুখ ফিরাইয়া বোধ করি উচ্ছ্বসিত হাসির বেগ জোর করিয়া রোধ করিতে লাগিল। এ অভিনয় সত্য দেখিতে পায় নাই, তাই এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তড়িৎ রেখার মতো তাহার সংশয়ের জাল আপ্রান্ত বিদীর্ণ করিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত করিয়া ফেলিল। তাহার মুহূর্তে সাধ হইল এই প্রকাশ্য রাজপথেই ওই দুই রাঙা পায়ে লুটাইয়া পড়ে, কিন্তু চক্ষের নিমেষে গভীর লজ্জায় তাহার মাথা এমনই হেঁট হইয়া গেল যে মুখ তুলিয়া একবার প্রিয়তমার মুখের দিকে চাহিয়া দেখিতেও পারিল না। নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলিয়া গেল। ও ফুটপাথে তাহার আদেশ মতো দাসী অপেক্ষা করিতেছিল। কাছে আসিয়া কহিল, আচ্ছা দিদিমণি, বাবুটিকে এমন করে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছ কেন? বলি, কিছু আছে টাছে? 2 পয়সা টানতে পারবে তো? রমণী হাসিয়া বলিল, তা জানি নে, কিন্তু হাবাগোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে আমার বেশ লাগে। দাসীটিও খুব খানিকটা হাসিয়া বলিল, এত পারো তুমি, কিন্তু যাই বলো দিদিমণি, দেখতে যেন রাজপুত্তুর, যেমন চোখ মুখ তেমনই রং, তোমাদের দুটিকে দিব্যি মানায়। দাঁড়িয়ে কথা করছিলে যেন একটি জোড়া গোলাপ ফুটেছিল। রমণী মুখ টিপিয়া বলিল, আচ্ছা চল, পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস। দাসী হটিবার পাত্রী নয়, সেও জবাব দিল, না দিদিমণি, ও জিনিস প্রাণে ধরে কাউকে দিতে পারবে না, তা বলে দিলুম। এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক অসাধারণ হৃদয়স্পর্শী প্রেমের গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।